আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ভার্সিটি কেমিস্ট্রির পরিমাণগত চ্যাপ্টারে। পরিমাণগত চ্যাপ্টারে আমরা মেইনলি যা আছে ইচ অ্যান্ড এভরিথিং ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করব। তোমরা জানো আমরা এই ক্লাসগুলো আপলোড দেওয়ার জন্য ক্লাসের ডিউরেশন 1 ঘন্টা করে রাখি। তো টোটাল এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকের সমস্ত বেসিক ইচ অ্যান্ড এভরিথিং আমরা প্রত্যেকটা ধরে 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 করার চেষ্টা করব। প্রত্যেকটা থেকে অনেকগুলা করে এমসিকিউ সলভ করব, যেগুলো বিভিন্ন সময় ইউনিভার্সিটিগুলোতে আসছে, যেমন সাস্টে আসছে, জাহাঙ্গীরনগর, চিটাগং বা ঢাকা ইউনিভার্সিটির মতো বিভিন্ন জায়গার এই ইউনিটে এমসিকিউ যেগুলো আসছে ওগুলো সমাধান করার চেষ্টা করব। সব মিলায়ে ক্লাসের ডিউরেশন 1 ঘন্টার ভিতর থেকে যে কয়টা পর্ব হয় টোটাল চ্যাপ্টারটা শেষ করতে আমরা করার মাধ্যমে টোটাল চ্যাপ্টারটা পড়ে ফেলবো। তোমার কাজ হচ্ছে খাতা কলম নিয়ে বসা এবং খাতা কলম নিয়ে বসে আমার সাথে সাথে প্রত্যেকটা জিনিস প্র্যাকটিস করা, নিয়মিত প্র্যাকটিস করা, ঠিক আছে? এবং কোনো ক্লাসকে গ্যাপ রেখো না, এখন আমার সাথে সাথে একবার করে কেমিস্ট্রিটা শেষ করো, টু দ্য পয়েন্টে শেষ করো। ওকে, সো চলো আমরা দেরি না করে শুরু করি। প্রথমেই আসি আমাদের এই চ্যাপ্টারে আমরা টোটাল কি কি পড়বো তার একটা ওভারভিউ দেখি। ভালো করে যদি খেয়াল করে দেখো, এই চ্যাপ্টারে তোমার ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য আমি যেই সেগমেন্টগুলো করছি, এই 14টা সেগমেন্টই হচ্ছে সব, এর বাইরে থেকে কোনো কোশ্চেন হয় না। এই 14টা সেগমেন্টই সব। সো আমরা মোলের হিসাব শিখব, সহগ অনুপাত সূত্র শিখব, লিমিটিং বিক্রিয়ক শিখব, মোলারিটি নরমালিটি শিখব। মোলালিটিও আমরা একটু ব্যাখ্যা করতে পারি, বাট মোলারিটি আর মোলালিটির ভিতরে পার্থক্য আসে, মোলালিটি থেকে প্রশ্ন আসে না, মোলারিটি এবং নরমালিটি থেকে প্রশ্ন আসে। শতকরা ঘনমাত্রা মাস শিখব, পিপিএম, পিপিবি, পিপিটি শিখব, লঘুকরণ সূত্র শিখব, প্রাইমারি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ দেখব, ট্রাইট্রেশনের ম্যাথ এবং নির্দেশক থেকে যেই এমসিকিউ আসে সেটা দেখব, দ্রবণের প্রকৃতি নির্ণয় এইটার ট্রিক দেখব, জারণ বিজারণ বেসিক শিখবো, জারণ সংখ্যা নির্ণয় শিখবো, এমসিকিউ আসে এই জায়গা থেকে, জারণ বিজারণ বিক্রিয়া দেখব, 4 ধরনের বিক্রিয়া আছে সেই বিক্রিয়াগুলোর বেসিক শিখবো, এবং শেষে যে আমরা জারণ বিজারণ রিলেটেড যে সমস্ত ম্যাথগুলো আছে সেই ধরনের ম্যাথগুলা ধীরে ধীরে সলভ করার ট্রাই করব, 1-2 লাইনে সলভ করার ট্রাই করব, যেগুলো যেগুলো আসে ওগুলাই দেখাবো, ঠিক আছে? সো আশা করছি টোটাল ক্লাস জুড়ে তোমার জন্য প্রয়োজনীয় ইচ অ্যান্ড এভরিথিং তুমি পেয়ে যাবা এবং বেস্ট একটা ক্লাস হবে। সো ইনশাল্লাহ চলো জার্নিটা শুরু করি। প্রথমে আসবো আমরা আমাদের প্রথম টপিক মোলের হিসাবে। প্রথম টপিক হচ্ছে আমাদের মোলের হিসাব। তো মোলের হিসাব বলতে কি বুঝাচ্ছি, মানে মোল সংক্রান্ত যত হিসাব আছে এগুলো সব আমরা শিখব। মোলের হিসাব বা মোল সংক্রান্ত সব হিসাব শেখার জন্য তোমাকে মোলের সমস্ত ফর্মুলাগুলোকে একত্রিত করে পড়তে শিখতে হবে। আগে তুমি যখন শিখছো তখন তুমি ভর দিয়ে মোল বের করা শিখছো, আয়তন দিয়ে মোল বের করা শিখছো, তাই না? বিভিন্নভাবে মোল বের করা শিখছো। কি কিভাবে মোল বের করা শিখছো আমি যদি তোমাকে একটু ব্যাখ্যা করে বলি, আগে যখন তুমি মোল শিখছো, তুমি মোল শেখার সময় ভর দিয়ে মোল বের করা শিখছো। তুমি মোল বের করার সময় আয়তন দিয়ে মোল বের করা শিখছো। আয়তন আবার এস টিপিতে আয়তন নিছো, এস এ টিপিতে আয়তন নিছো, এগুলা দিয়ে মোল বের করা শিখছো আলাদা আলাদা ভাবে। তারপরে তুমি সংখ্যা দিয়ে মোল বের করা শিখছো। সংখ্যা দিয়ে কি সংখ্যা, যেমন অণু সংখ্যা, পরমাণু সংখ্যা, ঠিক আছে, বা আয়ন সংখ্যা, এই ধরনের সংখ্যাগুলা দিয়ে মোল বের করা শিখছো। তো দেখো ভর, আয়তন, সংখ্যা এগুলা ছাড়াও ঘনমাত্রা দিয়ে মোল বের করা যায়, তাই না? ঘনমাত্রা দিয়ে মোল বের করা যায়, আরো অনেক ধরনের মোল বের করা যায়, যেমন তড়িৎ রসায়নের মোল আছে, বিভিন্ন টাইপের মোল বের করা যায়, বাট বেসিক্যালি এই 4 ধরনের মোলই তুমি বেশি দেখছো। এই যে আলাদা আলাদা সূত্র শিখছিলে, এই সূত্রগুলোকে আমি তোমাকে এখন একত্রিতভাবে শেখাবো। একত্রিতভাবে কিভাবে দেখো, মোলকে আমি এন দিয়ে প্রকাশ করব, এন মানে হচ্ছে মোল। এন ইকুয়ালস টু, আমরা প্রথম ফর্মুলা শিখবো ডাব্লিউ ডিভাইডেড বাই এম, তারপরে আমরা ফর্মুলা শিখব এন ডিভাইডেড বাই এন এ, তারপরে আমরা ফর্মুলা শিখব ভিএল ডিভাইডেড বাই 22.4 লিটার, তারপরে ফর্মুলা শিখব ভিএল ডিভাইডেড বাই 24.8 লিটার, তারপরে ফর্মুলা শিখব পিভি ডিভাইডেড বাই আরটি, তারপর লাস্টে আসবে হচ্ছে ভিএস, যেখানে ভি হচ্ছে লিটারে। এইটা হচ্ছে এক লাইনে মোলের সমস্ত ফর্মুলা। তাহলে দেখো এই এক লাইনে মোলের যে সমস্ত ফর্মুলা লিখলাম, এখানে টোটাল কয়টা ফর্মুলা আছে দেখো তো, কয়টা জিনিসে কনভার্ট করা যায়, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তো 7 ধরনের জিনিস আছে যেখানে একটা দেয়া থাকলে আরেকটা বের করা যায়, একটা দেয়া থাকলে আরেকটা বের করা যায়। যেমন ধরো তুমি
ভদ থেকে মোলে কনভার্ট করতে পারো, সংখ্যা থেকে মোলে কনভার্ট করতে পারো, আয়তন থেকে মোলে কনভার্ট করতে পারো, আয়তন থেকে মোলে কনভার্ট করতে পারো, এই অংশ থেকে মোলে কনভার্ট করতে পারো, ঘনমাত্রা থেকে মোলে কনভার্ট করতে পারো। চাইলে তুমি ভরের সাথে আয়তনের রিলেশন করতে পারো, ভরের সাথে ঘনমাত্রার রিলেশন করতে পারো, ভরের সাথে সংখ্যা, ভরের সাথে আয়তন, যে কোনোটার সাথে যে কোনোটা রিলেশন করতে পারো। বাট সেটা করার জন্য আগে জানা লাগবে যে এই ফর্মুলাগুলোকে আমরা ব্যবহার করি কিভাবে। তো চলো আমি একটু দেখাবো তোমাকে আমরা এগুলোকে ব্যবহার করি কিভাবে। সো কিভাবে ব্যবহার করি ওইটা দেখার জন্য আমাদের যেটা করা লাগবে, এই ফর্মুলাগুলো সম্পর্কে একটু বিস্তারিত জানা লাগবে। তো আমি একটু বিস্তারিত পড়াবো তোমাকে এখন। দেখো বিস্তারিত বলতে কি বুঝাচ্ছি, খুব সিম্পল। বিস্তারিত বলতে যেটা বুঝাচ্ছি, এই জায়গাতে আমাদের এন যেটা আছে না, এই এনটা হচ্ছে বেসিক্যালি মোল। মোল, যে কোনো কিছু থেকে মোলে আমরা আসলে এনে আসি, বা মোল কোনো কিছু বের করতে বললে এনের ভ্যালু বের করা হয়। আচ্ছা, এই যে অংশটা আছে এইটা হচ্ছে আমাদের ভর। ভর সংক্রান্ত কোনো কিছু যদি হিসাব করতে বলে তখন W/M এইটা দিয়ে আমরা ক্যালকুলেশন করি। যেখানে এই যে W হচ্ছে যে ভর দেয়া থাকে, প্রশ্নে আমাদের একটা ভর দেয়া থাকে, প্রশ্নে আমাদের একটা ভর দেয়া থাকে, যেই ভর দেয়া থাকে সেইটা হচ্ছে আমাদের W। আর এমটা কি, এম হচ্ছে আমাদের আণবিক ভর। এম কি, এম হচ্ছে আণবিক ভর। আণবিক ভরের ক্ষেত্রে বিভিন্ন টাইপের আণবিক ভর আমরা আবার মুখস্থ রাখি। যেমন ধরো আমি যদি তোমাকে বলি সোডিয়াম কার্বনেট, এইটার আণবিক ভর কত, তুমি বলবা ভাইয়া এটার আণবিক ভর 106। আমি যদি তোমাকে বলি সালফিউরিক অ্যাসিড, এটার আণবিক ভর কত, তুমি বলবা ভাইয়া এটা তো সিম্পল 98। আমি যদি বলি কার্বন ডাইঅক্সাইড কত, তুমি বলবা ভাইয়া এটাও সিম্পল 44। আমি যদি তোমাকে বলি যে ঠিক আছে এগুলা তো পারো, এবার তুমি আমাকে বলো K2Cr2O7 আণবিক ভর কত, তুমি বলবা 294, এটাও পারি। ক্যালকুলেশন করে বের করো, প্রত্যেকটা আণবিক ভর এগুলাই আসবে, ঠিক আছে। সোডিয়াম হাইড্রোক্সাইড কত হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড হবে হচ্ছে 40। দেখো যে কয়টা লাগে সব কয়টা লিখে দিছি, এই কয়টাই লাগে মেইনলি কটাই লাগে, এই কটা থেকে ম্যাথ আসে। সো আণবিক ভর তোমার জানতে হবে। তো আরো ম্যাথ করতে যে তুমি আরো আণবিক ভর দেখবা, আমার যে ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসগুলো তুমি করবা, তোমার হচ্ছে যে পরিমাণগত চ্যাপ্টারে সলভ ক্লাসের ভিতরে দেখবা যে প্রত্যেকটা প্রশ্ন আমি ধরে ধরে যখন করাইছি তখন এগুলা তুমি হচ্ছে যে ওখানেই পেয়ে যাচ্ছ। ওকে, এবার আসো পরের যে অংশটা আছে, এই অংশটা দিয়ে কি বোঝায়, যখন যে কোনো সংখ্যা রিলেটেড ক্যালকুলেশন আসবে, সংখ্যায় কত এই রিলেটেড ক্যালকুলেশন আসলে সেই সংখ্যায় কত রিলেটেড ক্যালকুলেশন তুমি করতে পারবা হচ্ছে n/n এ দিয়ে। তো এই যে n হচ্ছে যেই সংখ্যা দেয়া থাকবে সেটা হচ্ছে এই উপরের n, আর নিচের nটা কি, নিচের n যেটা এটা হচ্ছে নাম্বার অফ অ্যাভোগাড্রো। এইটা একটা কনস্ট্যান্ট, এর ভ্যালু 6.023 × 10⁻23। বাট আমরা যেহেতু ভার্সিটি কতে করব, ভার্সিটি কতে আমরা এত বড় সংখ্যা নিয়ে ক্যালকুলেশন মিলাইতে পারবো না, এই জন্য শুধু 6 × 10⁻23 বসায় তুমি ম্যাক্সিমাম ক্যালকুলেশন করবা। এবার এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই যে সংখ্যা, এই সংখ্যা আসলে কি কি সংখ্যা হতে পারে, এই সংখ্যা আসলে অণু সংখ্যা হতে পারে, এই সংখ্যা আসলে পরমাণু সংখ্যা হতে পারে ক্যালকুলেশনের সময়, এই সংখ্যা আসলে আয়ন সংখ্যা হতে পারে। তো তুমি যখন ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করার সময় যদি একটা অণু দেয়া থাকে, সেই অণু থেকে তুমি যদি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন শেষে তুমি এই n এর ভ্যালু বের করতে পারো। তো ক্যালকুলেশন শেষে যেই n এর ভ্যালু পাবা, এই n আসলে অণুই। তো মাথায় রাখতে হবে অণু থেকে ক্যালকুলেশন করে সবসময় অণু পাওয়া যায়, পরমাণু থেকে ক্যালকুলেশন করে সবসময় পরমাণু পাওয়া যায়, এবং আয়ন থেকে ক্যালকুলেশন করে সবসময় আয়নই পাওয়া যায়, ঠিক আছে। আয়ন থেকে কি সবসময় আয়নই পাওয়া যায়। এখন কখনো তোমার দেয়া থাকবে অণু, বাট জিজ্ঞেস করবে পরমাণু, দেয়া থাকবে অণু, জিজ্ঞেস করবে পরমাণু। তো অণু দেয়া থেকে যদি পরমাণু জিজ্ঞেস করে তাহলে যেটা করা লাগবে এই অণু থেকে পরমাণুতে কনভার্ট করতে হবে। যেমন দেখো আমরা যদি একটু হিসাব করি, কার্বন ডাইঅক্সাইড এটা একটা অণু, এইটাতে পরমাণু সংখ্যা কত বলো তো, দেখো 1 2 3, তিনটা পরমাণু। তো তুমি যদি কার্বন ডাইঅক্সাইড রিলেটেড কোনো ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে তুমি শেষ পর্যন্ত অনুসংখ্যাই পাবা, ফাইনালি যে পরমাণুতে কনভার্ট করতে গেলে 3 দিয়ে গুণ করতে হবে। কার্বন ডাইঅক্সাইডের ভিতরে অক্সিজেন পরমাণু আছে 2টা, যদি অক্সিজেন পরমাণু সংখ্যা বের করতে বলে তাহলে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা আমাদের মাথায় রাখতে হবে, এইটা একটা টেকনিক। ওকে, এইটা টেকনিক, এটা যেমন বলে দিলাম, সামনে আরো অনেক কিছু বলে দিব। হ্যাঁ,
অনেকে এগুলা জানো, তারপরে এগুলা বলছি কেন, যাতে তোমার বুঝতে সুবিধা হয় এবং তুমি ভুল না করো। এই যে VL ডিভাইডেড বাই 22.4 লিটার, এটা হচ্ছে STP তে আয়তন। এসটিপি মানে কি? স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার মানে কি? 1 অ্যাটমসফেরিক প্রেশার, 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। তো এই যে এসটিপি, এই এসটিপি হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, সেইটা দিয়ে ক্যালকুলেশন করলে 22.4 লিটার গ্যাসে 1 মোল হয়। 22.4 লিটার গ্যাসে 1 মোল হয়। এবং মাথায় রাখবা, এই যে গ্যাসের আয়তন আমরা বের করতেছি, এটা কিন্তু যে কোনো গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। সে তুমি হাইড্রোজেন নাও, তুমি অক্সিজেন নাও, হাইড্রোজেন নাও, অক্সিজেন নাও, নাইট্রোজেন নাও, তুমি যে কোনো গ্যাস নাও, গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য সে 22.4 লিটারে এসটিপিতে 1 মোল হয়। তাহলে আমাদের উপরে যেই এই ভিএলটা দেয়া আছে, এটা হচ্ছে যেই মোল, কি বলতো, যেই আয়তন দেয়া থাকবে সেটা। আর 22.4 যেটা, এটা হচ্ছে লিটার। এখন যদি আমাদের এটা 22.4 লিটার না হয়ে মিলিলিটার হতো, তখন আমরা কি করতাম? VML ডিভাইডেড বাই 1000 করে দিতাম নিচে, সো 22400 বসাতাম। কখনো কখনো আমাদের সরাসরি মিলিলিটারে আয়তন বের করতে বলবে, তখন এই VL এর জায়গায় আমরা VML নিচে আমরা 22400 বসাইতে পারবো। তো ক্যালকুলেশন তুমি যদি ml এ বের করতে বলে, সরাসরি এই ফর্মুলা দিয়েও বের করতে পারো, অথবা তুমি লিটারে বের করে শেষে যে মিলিলিটারে কনভার্ট করে নিতে পারো, তোমার উপর ডিপেন্ড করতেছে। সো আশা করি এই অংশটা ক্লিয়ার হয়েছে। এবার পরে যে VL এটা যেটা দেয়া আছে, এটা 24.8, এইটা হচ্ছে SATP-তে। SATP মানে কি? স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার। সো স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার মানে 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, 1 অ্যাটমসফেরিক প্রেশার। এইটাতে আবার 22.4 লিটারের জায়গায় 24.8 লিটারে 1 মোল হয়। কাদের ক্ষেত্রে? যে কোনো গ্যাসের ক্ষেত্রে। কাদের ক্ষেত্রে? আবারও বলি, যে কোনো গ্যাসের ক্ষেত্রে তোমার 24.8 লিটারে 1 মোল হয়। তো সেক্ষেত্রে এই ভিএল যদি বের করতে বলে বা গ্যাসের আয়তন যদি বের করতে বলে, তাহলে ভিএল এর ভ্যালু বের করতে হবে। যদি আমার গ্যাসের আয়তন দেয়া থাকে, তাহলে ভিএল এর ভ্যালু বসাতে হবে। উপরে যেগুলো আছে এগুলোর ভ্যালু সব দেয়া থাকবে। আচ্ছা, তো এখানে দেখো এসটিপি, এসএটিপি এগুলাতে কন্ডিশন আমার ফিক্সড। কন্ডিশন কি? কন্ডিশন ফিক্সড। বাট আমরা যখন পিভি বাই আরটিতে যাব, খেয়াল করো, পিভি বাই আরটিতে যাব, এখানে আমাদের কন্ডিশন ফিক্স না। এখানে আমাদের কন্ডিশন ফিক্স না। কন্ডিশন যদি ফিক্স না হয়, ভালো করে বুঝবা জিনিসটা, কন্ডিশন যদি ফিক্স না হয়, তখন আমাদের আলাদা করে পি দেয়া থাকবে, আলাদা করে ভি দেয়া থাকবে, আলাদা করে টি দেয়া থাকবে। আর এর ভ্যালু আমরা আগে থেকেই জানি, 0.0821 লিটার অ্যাটমসফিয়ার এককে বসাবো। ম্যাক্সিমাম ক্যালকুলেশন এখানে লিটার অ্যাটমসফিয়ার এককে হবে, সিজিএস একক। সো ফলে এখানে আমরা 0.0821 এ বসাবো। লাস্টে যেটা আছে এইটা হচ্ছে ভিএস। ভিএসটা কি? এটা হচ্ছে মোলারিটি থেকে আসছে। এই চ্যাপ্টারের ভিতরে আমরা মোলারিটি একটা পার্ট পড়বো। মোলারিটি থেকে আসছে হচ্ছে ভিএস, যেখানে আমাদের এস যেটা আছে, এস হচ্ছে মোলারিটি, এর ইউনিট হচ্ছে মোল পার লিটার। তো যেহেতু এখানে নিচে লিটার আছে, সো এখানে আয়তনও লিটারে হবে। তুমি যখন n ইকুয়ালস টু ভিএস বসাবা, এই n ইকুয়ালস টু ভিএস যেটা, এইটাতে এই ভি সবসময় লিটারে হবে, এটা মাস্ট। তুমি ভি লিটার ছাড়া অন্য কিছুতে ব্যবহার করতে পারবা না, মাথায় রাখবা। তো এইগুলা ছিল আমাদের মোলের হিসাবের সমস্ত ফর্মুলা। এই ফর্মুলাগুলো তুমি যদি এক লাইনে শিখে ফেলো, তাহলে ইন্টার কনভার্সন পারবা। ধরো ভরের সাথে সংখ্যা বের করতে বলছে, এটার সাথে এটা নিয়ে বের করবা। সংখ্যার সাথে আয়তন বের করতে বলছে, এটা নিয়ে এটা করবা, করতেই পারো। একটা উদাহরণ হিসেবে দেখাবো তোমাকে। ধরো তোমাকে আমি বললাম, ঠিক আছে, আমি তোমাকে বললাম এরকম, তোমার কাছে এরকম দেয়া আছে, বলছে তোমার হ্যাঁ কত বলবো, আমি ধরো এখানে বলে দিলাম যে 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইড এ, ঠিক আছে, অণু সংখ্যা কত, অণু সংখ্যা কত, তারপরে বললাম 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে এসটিপিতে আয়তন কত, এসটিপিতে আয়তন কত, ঠিক আছে। তো এটা ধরো হচ্ছে আমার 2 নাম্বার কোশ্চেন। 3 নাম্বার কোশ্চেন বললাম এসএটিপিতে আয়তন কত, ঠিক আছে, এটা প্রশ্ন করছি। এবার আমি 4 নাম্বার প্রশ্ন করছি যে কত মোল, কত মোল, কত মোল। এবার ভালো করে বোঝার চেষ্টা করো। প্রথমে আমি 4 নাম্বার কোশ্চেনটা দিয়ে শুরু করব।
4 নাম্বার কোশ্চেন যেটা বলছে কত মোল, তাহলে মোলের সাথে আমার যেটা দেয়া আছে তার সম্পর্ক বের করতে হবে। কি দেয়া আছে? ভর দেয়া আছে। কি দেয়া আছে? ভর। তাহলে মোলের সাথে ভরের রিলেশন কি ছিল বলতো? মোলের সাথে ভরের রিলেশন ছিল n ইকুয়ালস টু w ডিভাইডেড বাই m, এইটুকু নিলেই হয়ে যাচ্ছে। এবার n এর মান মানে মোলের মান পেয়ে যাব, w এর ভ্যালু কত দেয়া আছে দেখো তো, w এর ভ্যালু আমি বলছিলাম যেটা দেয়া থাকবে সেটা w, তাহলে দেয়া আছে কত? 11 গ্রাম, 11। এবার নিচে কত বসবে? m, আণবিক ভর কার্বন ডাইঅক্সাইডের জন্য কত? 44। ক্যালকুলেশন করলে 4 11 44, সো 1/4 মানে 0.25 মোল। এই আসে আমার হচ্ছে কি বলতো মোল। বুঝতে পারছো? এবার আসো পরে তুমি প্রথম প্রশ্নটা করো, অনুসংখ্যা বের করতে বলছে, এই প্রশ্নটা করো। এটা ধরো 5 নাম্বার কোশ্চেন, আমি 5 নাম্বার কোশ্চেন হিসেবে অনুসংখ্যা বের করতে বলছে, এটা দেখে নিলাম। তো অনুসংখ্যা মানে সংখ্যা মানেই n ডিভাইডেড বাই n এ ছিল, তাহলে সংখ্যা মানে যদি n ডিভাইডেড বাই n এ হয় তাহলে আমি ফর্মুলা বসাইতে পারবো n ডিভাইডেড বাই n এ ইকুয়ালস টু w ডিভাইডেড বাই m। কেন w ডিভাইডেড বাই m? কারণ ভর দেয়া আছে, ভরের ভ্যালু w ডিভাইডেড বাই m। এই যে এখানে দেখো এইটার সাথে এটা সম্পর্ক তৈরি করছি। তো এইটা তুমি যদি এক লাইনে মুখস্থ করতে পারো বা এই সব ডিটেলসগুলো তোমার মনে থাকে, তুমি ইজিলি ইন্টার কনভার্সন করতে পারবা। তো তোমাকে আমি এখানে বললাম w ডিভাইডেড বাই m, তাহলে w ডিভাইডেড বাই m তুমি শিখে ফেললা। ওকে, এবার তুমি কি করবা, তোমার যেহেতু এখান থেকে সংখ্যা বের করা লাগবে, তাহলে n ইকুয়ালস টু এই n এ গুণ করবা, গুণ করলে এর সরাসরি ভ্যালু বসাই দিতে পারবা। দিলা সরাসরি ভ্যালু বসায়, উপরে দেখো 11 গ্রাম, নিচে কত? 44 গ্রাম। একটু আগে দেখাইছি কেমনে কেমনে কি হয়। সো ক্যালকুলেশন করলে এখানে দেখো 4 11 44, ক্যালকুলেশন করলে 6/4 ইন্টু 10 টু দি পাওয়ার 23। সো ক্যালকুলেশন করলে 6/4 মানে হচ্ছে 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 23টি অণু। কতটি অণু? 10 টু দি পাওয়ার 23টি অণু। এবার যদি জিজ্ঞেস করে কতটি পরমাণু, অণু না বলে পরমাণু জিজ্ঞেস করে, তখন তোমাকে খেয়াল করতে হবে কার্বন ডাইঅক্সাইড যেটা, এইটাতে 3টা পরমাণু আছে। তাহলে পরমাণু হিসাব করতে গেলে টোটাল অণু যেটা পাইছি, এই অণুর সাথে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে কি আসবে? 3n। তাহলে 3 ইন্টু 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার 23। ক্যালকুলেশন করলে বের হয়ে যাবে। 3 ইন্টু 1.2 কত আসবে বলো তো? এই 1.2 মানে হচ্ছে তোমার হচ্ছে 3/2, তো 3 3 9, 9 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 4.5, 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার 23। এতগুলো আসে, মুখে ক্যালকুলেশন করে অভ্যাস হয়ে গেছে। বুঝতে পারছো? সো এইভাবে আমি এটা বের করে ফেললাম। ওকে, সো আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, আশা করি। ওকে, তাহলে এই ব্যাপারটা যদি ক্লিয়ার হয়, আমরা আরেকটা প্রশ্ন সলভ করে ফেলছি। এবার আসো আমরা পরের অংশে যাব। পরের অংশে যাওয়ার আগে এইটা একটু ডিভাইড করে নিই তোমাদের জন্য। এইটা একটু ডিভাইড করে দিলাম। পরের সেগমেন্টে যাব। পরের সেগমেন্টে ধরো আমি এসটিপিতে আয়তন বের করতে চাচ্ছি। তো এসটিপিতে আয়তন বের করতে চাইলাম 2 নাম্বার কোশ্চেন। এসটিপিতে আয়তন যখন আমি বের করতে চাবো, তাহলে এসটিপিতে আয়তন মানে হচ্ছে ভিএল ডিভাইডেড বাই 22.4 লিটার। সরাসরি বের করে ফেললাম। এখন আমার দেয়া ছিল কি? ভর দেয়া থাকলে w/m। তাহলে দেখো এসটিপিতে আয়তন বের যখন করতে যাব, ভর আর তোমার আয়তনের সম্পর্ক বের করছি। তো দেখো আয়তন যদি এখন আমি বের করতে চাই, তাহলে VL ইকুয়ালস টু RE গুণ করলে 22.4, W এর ভ্যালু দেখো 11, M এর ভ্যালু কত? 44। ক্যালকুলেশন করলে দেখো তোমার এখান থেকে ক্যালকুলেশন হবে, এটার সাথে এটা কাটাকাটি করলে 4 দিয়ে কাটবে, এটার সাথে এটা কাটাকাটি করো, দুইবার যাবে, একবার কাটাকাটি করলে 11.2 ডিভাইডেড বাই 2 আসে, পরের বার কাটাকাটি করলে কত আসে? তোমার 5 দুগুণা 10 আর 1.2 কে ক্যালকুলেশন করলে তোমার 5.6 আসে। এটা টোটাল মিলে ক্যালকুলেশন করলে 5.6 লিটার। তো এই আসে আমার ফাইনাল ক্যালকুলেশন। ওকে, এবার লাস্টে দেখো এসএটিপিতে যদি জিজ্ঞেস করে তাহলে কিভাবে করবা? সেম জিনিস, এসএটিপিতে করলে VL ডিভাইডেড বাই 24.8 ইকুয়ালস টু W ডিভাইডেড বাই M। তাহলে দেখো তো আলাদা আলাদা প্যারামিটারে আমাকে কনভার্সন করতে বলতেছে না। ধরো তুমি কার্বন ডাইঅক্সাইড, এখন তুমি কার্বন ডাইঅক্সাইডে তোমার ভিতরে অণু সংখ্যা আছে, তোমার ভিতর পরমাণু সংখ্যা আছে, তোমার ভর আছে, তোমার আয়তন আছে, ঠিক আছে, সব কিছু আছে, বিভিন্ন কন্ডিশনে বিভিন্ন জিনিস আছে। তো তোমার একটা জিনিস বলে দেয়া আছে, বাকিগুলা তুমি আরেকটা থেকে কনভার্ট করবা। এইটাই হচ্ছে ম্যাথ, খুব সিম্পল একটা জিনিস। তো এখান থেকে তুমি যদি VL এর ভ্যালু বের করো, তাহলে VL ইকুয়ালস টু কত আসবে? তোমার 24.8 ইন্টু উপরে 11 নিচে 44, এটা তুমি বের করবা। ঠিক আছে, হোমওয়ার্ক। ওকে, হোমওয়ার্ক।
ওকে গ্রেট, এই হচ্ছে আমাদের কাহিনী। এখন আসো, আচ্ছা তোমাদেরকে একটা জিনিস বলি, তোমরা যারা যারা এই ক্লাসগুলো করতেছো, ক্লাস করার পরে তোমরা ক্লাস নোট আমাদের বাউন্স ব্যাক ফেসবুক গ্রুপে সাবমিট করবা। আর হচ্ছে বাউন্স ব্যাক ফেসবুক গ্রুপে সাবমিট করবা ক্লাস নোট। আমি ওখান থেকে ক্লাস নোট নিয়ে সেরা সেরা ক্লাস নোটগুলোকে একসাথে করে পিডিএফ বানায় তোমাদের হচ্ছে যে টেলিগ্রাম গ্রুপেও দিয়ে দিব। সবাই সাবমিট করবো, হ্যাঁ। আগের প্রিভিয়াস ক্লাসে যারা ক্লাস নোট করছো, যারা করছো, যে করছো, যদি একজনও করো সেও তুমি একটু হচ্ছে যে ক্লাস নোটগুলো সাবমিট করবা। ক্লাস নোট খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। সো ক্লাস নোট সুন্দর করে যার গোছানো আছে সেও সাবমিট করবা, যার মোটামুটি হচ্ছে সেও সাবমিট করবা। আমি দেখে একটা দুইটা চুজ করে তোমার হচ্ছে যে ইয়া করে দিব, ওকে, সুন্দর করে অ্যাড করে দিব। তাহলে এই হচ্ছে আমাদের মূলের হিসাব রিলেটেড বেসিক জিনিসটা। এখন আসো, বেসিক বোঝার পরে আমরা যদি একটু ম্যাথ করার চেষ্টা করি, মোলের হিসাব রিলেটেড ম্যাথ কি আসে। দেখো এখানে একটা জিনিস বলছে যে এসটিপিতে কোনো গ্যাসের 1 লিটারে বিদ্যমান অনুসংখ্যা কত, গ্যাসের আণবিক ভর দেয়া আছে। সো 1 লিটারে অনুসংখ্যা জিজ্ঞেস করতে বলছে। তো গ্যাসের আণবিক ভর তখন আমার লাগছে না, কারণ এসটিপিতে আয়তন আমার অলরেডি দেয়াই আছে। এসটিপিতে আয়তন মানে কি, ভিএল এর ভ্যালু দেখো 1 লিটার দেয়া আছে। এখন আমরা জানি ভিএল এর ভ্যালু যদি 1 লিটার দেয়া থাকে, আর যদি অনুসংখ্যা জিজ্ঞেস করে, তার মানে এখান থেকে আমি এন এর ভ্যালু পাচ্ছি। এই যে ভর, এটা আমি অক্সিজেন গ্যাসের জন্য পাচ্ছি। অক্সিজেন গ্যাসের জন্য দেখে বোঝা যাচ্ছে এইটা কিন্তু একটা অণু, এটা কিন্তু পরমাণু না। তাহলে আমি এখান থেকে ক্যালকুলেশনের জন্য ডিরেক্ট করতে পারছি এসটিপিতে আয়তন হচ্ছে ভিএল 22.4 ইকুয়ালস টু অনুসংখ্যা চাইছে, তাহলে এন ডিভাইডেড বাই এন এ। সো ভিএল 22.4 এন ডিভাইডেড বাই এন। এখন যদি আমি এখানে ক্যালকুলেশন করি, ভালো করে খেয়াল করো, ভিএল এর ভ্যালু অলরেডি 1 লিটার দেয়া আছে, নিচে আমি 22.4 বসালাম, উপরে আমার n ডিভাইডেড বাই এন এ মানে হচ্ছে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। জিজ্ঞেস করছে অনুসংখ্যা কত, আর গুণ করে n এর ভ্যালু বের করো, n ইকুয়ালস টু 6 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ডিভাইডেড বাই 22.4। এই হচ্ছে আমাদের অনুসংখ্যা বের করার সিম্পল প্রসেস। সো এখান থেকে তুমি এখন ক্যালকুলেশন করে বের করে ফেলতে পারবা। ক্যালকুলেশনটা কিভাবে হবে, তাহলে আমাদের এখানে দেখো 6 ডিভাইডেড বাই 22.4 এটা দেয়া আছে। তো এই 6 ডিভাইডেড বাই 22.4 এটাকে আমরা কিভাবে করব, প্রথমে 2 দিয়ে ভাঙো। 2 দিয়ে ভাঙলে দেখো 3 ডিভাইডেড বাই 11.2 আসে, 11.2 আসে। এটাকে এর ভিতরে ভাগ করতে পারবা, পারবা না। তো ভাগ করার জন্য প্রথমে তুমি পয়েন্ট নিবা, পয়েন্ট নিলে 30 গেল। এখন 30-এর ভিতর কয়বার যাবে, মাত্র 2 বার যাবে। 2 বার গেলে দেখো এখানে তুমি 22.4 পাচ্ছ, তাই না? 22.4 পাইলে এখানে তুমি এখন কাটাকাটি করো, কাটাকাটি করো, কত থাকবে, সামথিং 7.6 থাকবে। এবার 7.6 থাকলে যখন তুমি পয়েন্টের পরে যাচ্ছ, তখন কিন্তু এর পাশে তুমি শূন্য নিতে পারছো, মানে এই 7.6 এর জায়গায় তুমি এই পয়েন্ট তুলে দিয়ে তুমি এখানে ইচ্ছা মতো শূন্য নিয়ে 76 বানাই ফেললাম। এখানে তুমি 11 রাখছো, ঠিক আছে? সো এরপরে তুমি কিন্তু 6-11-63 করতে পারছো, 6-11-63 করতে পারছো। তার মানে 0.26 এর কাছাকাছি একটা ভ্যালু আসতেছে। আর এখানে আমাদের উপরে অলরেডি 10 টু দি পাওয়ার 23 দেয়া আছে। সো 0.26 কে তুমি যদি 2.6 বানাও, 2.6 বানাও, তাহলে এখান থেকে একটা 10 নিচে এসে গুণ হয়ে যায়। তাহলে এখানে আমার ভ্যালু আসে 2.6 ইন্টু 10 টু দি পাওয়ার 22। তো ভালো করে খেয়াল করো, 0.26 ইন্টু 10 টু দি পাওয়ার 22 আছে, যেটা মিলে নাই। 2.6 ইন্টু 10 টু দি পাওয়ার 23 আছে, যেটাও মিলে নাই। এইটা তো কখনোই সম্ভব না। এইটা দেখো মিলে গেছে, 2.6 ইন্টু 10 টু দি পাওয়ার 23। দ্যাট মিনস এই ডি নাম্বার হচ্ছে আমার কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে? সিম্পল, একদম সিম্পল জিনিস, জাস্ট তোমাকে ধীরে সুস্থে আগাতে হবে। মজা না? ওকে, তাহলে আমরা একটা বেসিক শিখে ফেললাম। পরে আসো, পরে বলছে, পরের যেই কোশ্চেন, এই কোশ্চেনে বলছে 8.5 গ্রাম অ্যামোনিয়াতে পরমাণুর মোট সংখ্যা কত। ভালো করে খেয়াল করবা, জিজ্ঞেস করছে পরমাণু সংখ্যা, এইটা কিন্তু অণু। তাহলে আমরা জানি অণু থেকে আমি অণু পাবো, অণু থেকে অণু পাবো, তারপরে অণু থেকে আমাকে পরমাণুতে কনভার্ট করে নিতে হবে, পরমাণুতে কনভার্ট করে নিতে হবে। তাহলে আগে আমি অণুটা বের করি। দেখো দেয়া আছে আমার কি, ভর। তাহলে আমি ভর দেয়া থাকলে W ডিভাইডেড বাই M, এই সাইডে আমার পরমাণু সংখ্যা দেয়া আছে, পরমাণু সংখ্যা আমি কিভাবে পাবো, পরমাণু সংখ্যা জিজ্ঞেস করছে, তাহলে N ডিভাইডেড বাই N এ অণু সংখ্যাতে যাইতে হবে। দেখো আমাদের ভরের ভ্যালু এখানে 8.5 গ্রাম আছে, ডিভাইডেড বাই অ্যামোনিয়ার জন্য আণবিক ভর কত, নাইট্রোজেন 7, 14, হাইড্রোজেন 3, যোগ করলে আসে কত, 17। তাহলে এখানে তুমি 17 বসালাম। এই সাইডে যে দেখো n ডিভাইডেড বাই n এ, n এ মানে কত,
6 ইন্টু 10⁻23। এবার এখানে একটু যদি কাটাকাটি করো, এটার সাথে কাটাকাটি করলে এখানে 2 থাকে। তো দেখো n এর যে ভ্যালু সেটা হচ্ছে 6 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 2 আসে, ক্যালকুলেশন করলে 3 ইন্টু 10⁻23 আসে। বাট এইটা কি, এইটা আসলে অনুসংখ্যা। এটা কি, এটা আসলে অনুসংখ্যা। বাট জিজ্ঞেস করছে কি আমার পরমাণু। তাহলে পরমাণু করতে গেলে আমার অ্যামোনিয়াতে টোটাল পরমাণু কয়টা দেখতে হবে। অ্যামোনিয়াতে দেখো একটা নাইট্রোজেন, 3টা হাইড্রোজেন, মানে 4টা পরমাণু আছে। তাহলে পরমাণু বের করতে গেলে অনুসংখ্যার সাথে 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো অনুসংখ্যা অলরেডি আমি 3 ইন্টু 10⁻23 পাইছি, এর সাথে 4 দিয়ে গুণ করলাম, করলে 12 ইন্টু 10⁻23 আসলো। এখন 12কে আমি যদি 1.2 তে কনভার্ট করি, ডিরেক্ট 12 তো একটাও নাই, 1.2 তে কনভার্ট করলে 10⁻23 এর জায়গায় 24 হয়ে যায়। এই দেখো আনসার মিলে গেছে। বুঝতে পারছো? সিম্পল না? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। মজার মজার এমসিকিউ, জাস্ট তুমি আমার সাথে সাথে করো, বুঝতে পেরে যাবা। কোনো এমসিকিউ কঠিন না, জাস্ট তুমি আমার সাথে সাথে করো, ইজি আছে। ওকে, এই কনসেপ্ট ক্লিয়ার তো? আচ্ছা, এই কনসেপ্ট ক্লিয়ার। পরে আসো, পরে বলছে প্রমাণ অবস্থায় 2.2 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত। প্রমাণ অবস্থায় 2.2 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন। তাহলে এখানে আমাদের প্রমাণ অবস্থা মানেই এসটিপি। তাহলে এসটিপিতে আয়তন মানে ভিএল ডিভাইডেড বাই 22.4 ইকুয়ালস টু, এই জায়গায় ভর দেয়া আছে, ভর দেয়া থাকলেই ডাব্লিউ ডিভাইডেড বাই এম। দেখো ভিএল এইটা আমাকে বের করতে বলছে, তাহলে ভিএল ইকুয়ালস টু 22.4 ইন্টু ডাব্লিউ ডিভাইডেড বাই এম। উপরে ডাব্লিউ এর ভ্যালু 2.2, নিচে এম এর ভ্যালু কত দেয়া আছে 44। এবার ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে তুমি বুঝতে পারবা। ভালো করে খেয়াল করো, উপরে তুমি 2.2 কে 22 যদি বানাইতে চাও, তাহলে এই পয়েন্ট তুলে দিলে নিচে একটা 10 গুণ হবে। তাহলে দেখো এটার সাথে এটা কাটাকাটি করলে এটা আসে, এইটার সাথে এইটা যদি কাটাকাটি করো তাহলে আসবে হচ্ছে 11.2 ডিভাইডেড বাই নিচে আমার একটা 10 আছে, ক্যালকুলেশন করলে 1.12 লিটার আসে। সেখান থেকে আমি ফাইনাল অ্যান্সার পাই 1.12 লিটার, যেটা অপশন এ তে আছে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? 1.12 লিটার, যেটা অপশন এ তে আছে। তাহলে এই ম্যাথগুলা পারবো না, এটা অনেকবার আসা একটা এমসিকিউ, অনেকবার আসা একটা এমসিকিউ, মাস্ট এটা অনেকবার আসছে, মাস্ট শিখতে হবে। এই টাইপের এমসিকিউ আসবে যেগুলো মুখে মুখে ক্যালকুলেশন করতে হবে। এগুলা পারো নাই বলেই তোমার চান্স হয় নাই, চান্স হবে না। সো মাথায় রাখবা এইগুলা তোমাকে মাস্ট পারতে হবে। পরে আসো, পরে বলছে এসটিপিতে কোনো গ্যাসের 1 লিটারে কত মোল গ্যাস থাকে। 1 লিটারে কত মোল, জিনিসটা বুঝবা। তাহলে আমার চাইছে মোল, মোল চাইলে এন, এসটিপিতে মানে কি ভিএল ডিভাইডেড বাই 22.4 লিটার। এবার এখানে যে 1 লিটার দেয়া আছে এটা দেখে বোঝা যায় না যে এটা আসলে ভিএল এর ভ্যালু, কারণ কি সংখ্যা বড় বড় সংখ্যা দেয়া থাকে। বাট এখানে যেহেতু 1 লিটার দেয়া আছে এটাই কিন্তু ভিএল এর ভ্যালু। তাহলে ভিএল এর ভ্যালু ক্যালকুলেশন করলে উপরে 1, নিচে হচ্ছে আমাদের 22.4 লিটার। এই যে উপরে 1 আর নিচে 22.4 লিটার, এটাকে এখন তুমি ক্যালকুলেশন করলে কত পাবা? এই ভ্যালুটা একটু মাথায় রাখো, 1 ডিভাইডেড বাই 22.4, এটার ভ্যালু হচ্ছে 0.044। এই ভ্যালুটা একটু মুখস্থ রেখো, কারণ এই এমসিকিউটা আসে বারবার। তো দেখো এখানে 0.044, এটা কোথায় আছে দেখো, অপশন এ তে আছে। 0.044 বা 0.05ও লেখা যায়, 446 ছিল, 446 থেকে 5 লেখা যায়। বুঝতে পারছো? এইটা হচ্ছে আমাদের মেইন কাহিনী। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে এমসিকিউটাও ক্লিয়ার। পরে আসো আরেকটা এমসিকিউ, এসটিপিতে 1 মিলিলিটার গ্যাসের সম্ভাব্য অনুসংখ্যা কত। এসটিপিতে আমার দেয়া আছে 1 মিলিলিটার, জিজ্ঞেস করছে সম্ভাব্য অনুসংখ্যা। তো অনুসংখ্যা বের করতে গেলে এন ডিভাইডেড বাই এন এ, আর এসটিপিতে দেয়া আছে তার মানে ভিএল ডিভাইডেড বাই 22.4। দেয়া আছে ভিএল এর ভ্যালু 1 মিলিলিটার 1 ml। 1 ml কে যদি তুমি লিটারে কনভার্ট করতে চাও তাহলে 10⁻³ দিয়ে ভাগ করা লাগবে, তাহলে উপরে 10⁻³ হলো। তো এখান থেকে অনুসংখ্যা n বের করতে গেলে এটা আর গুণ করো, 6 × 10⁻23 ইন্টু উপরে দেখো 1 ml মানে 10⁻3, নিচে আসতেছে আমার 22.4 লিটার। দ্যাটস ইট। এইটা আমার এখন অ্যাডজাস্ট করা লাগবে, অ্যাডজাস্ট করো। এইটার সাথে এটা কাটাকাটি করলে দেখো থাকে হচ্ছে 6 ডিভাইডেড বাই 22.4 ইন্টু 10⁻20, 6 ডিভাইডেড বাই 22.4 ইন্টু 10⁻20, তার মানে উপরে 6 আর নিচে 22.4 আছে। এই দুইটাকে এখন তোমাকে কি করা লাগবে, অ্যাডজাস্ট করা লাগবে। তাহলে দেখো এটাকে কাটাকাটি করলে উপরে থাকে 3 আর নিচে থাকে 11.2, এটাকে ক্যালকুলেশন করো, এই সাইডে 3 নিতে পারবা, এই সাইডে এটা আসে।
তো এখান থেকে 0.2 তুমি বাদ দিয়ে দাও, সমস্যা নেই। বাদ দিয়ে এটাকে যদি 0 পয়েন্ট ধরো তাহলে এখানে 30 আসবে। প্রথমে 2 বাদ যাবে, 22 আসবে, পরে 8 নিতে পারবা, এরপরে দেখো পরে কত করতে পারবা বলো, এখানে 80 নিতে পারবা, এই 11 দিয়ে 80-র ভিতরে কত 7 11 77 করতে পারবা। তাহলে দেখো এটার ভ্যালু 0.27 আসতেছে। তাহলে এখানে আলটিমেটলি আমি ভ্যালু পাচ্ছি 0.27 ইন্টু 10⁻20। এইটাকে তুমি একটা সুন্দর ফরম্যাটে দিয়ে 2.7 যখন করতে যাবা তখন এই জায়গা থেকে একটা শূন্য নিচে নেমে আসবে, সে গুণ হয়ে যাবে। তাহলে 2.7 10⁻19 পাচ্ছ। দেখো তো 2.7 10⁻19 ডিরেক্ট আছে উত্তর। অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশন করছি, কাছাকাছি ক্যালকুলেশন করছি, তাও ডিরেক্ট পেয়ে যাচ্ছি। কেন পাচ্ছি? কারণ এগুলাই হচ্ছে তোমার মেটার। ভার্সিটি অ্যাডমিশন টেস্টের এটাই হচ্ছে মেটার। তোমাকে এই ধরনের ক্যালকুলেশনগুলোই ভালো করে শিখতে হবে। ওকে, পরে আসো। পরে বলছে প্রমাণ অবস্থায় 2.2 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত, মানে এসটিপিতে আয়তন জিজ্ঞেস করছে। তাহলে VL ডিভাইডেড বাই 22.4, এটা হচ্ছে এসটিপিতে আয়তন। আর এখানে আমাদের ফর্মুলা হবে হচ্ছে ভর দেয়া আছে তাই W/m। তাহলে VL বের করবা, 22.4 এই সাইডে গুণ হয়ে যাবে, উপরে W কত দেয়া আছে 2.2, নিচে m কত পাবা 44। এই ক্যালকুলেশনটা আগে একবার দেখাইছি, আবার করো, আগে একবার আসছে, সেম 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 কোশ্চেন। ওকে, পরে আসো। পরে আসবে আমাদের হচ্ছে পরের ইম্পর্টেন্ট টপিক সহগ অনুপাত সূত্র। এবার বলবা ভাই সহগ অনুপাত সূত্র কেন প্রয়োজন? আগে আমরা বুঝবো কেন সহগ অনুপাত সূত্র প্রয়োজন। তোমাকে আমি যদি বলি যে আমার কাছে নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি হয়েছে 2 মোল, তাহলে এইটা একটা সমতাকৃত সমীকরণ না? সমতাকৃত বিক্রিয়া। আগে যখন আমি অণু পরমাণু আয়ন আয়তন এগুলা ক্যালকুলেশন করতেছিলাম তখন ভালো করে খেয়াল করলে দেখবা একই যৌগের ভিতর করতেছিলাম। এখন যদি আমি তোমাকে বলি যে এই জায়গাতে তোমাকে আমি 5 গ্রাম নাইট্রোজেন দিচ্ছি, 5 গ্রাম নাইট্রোজেন থেকে তুমি কতটুকু অ্যামোনিয়া প্রস্তুত করতে পারবা, তো দেখো তো তুমি নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া প্রস্তুত করতেছো, আলাদা জিনিস হয়ে গেছে না? এবং দেখো তো নাইট্রোজেন নিছিলা 1 মোল, অ্যামোনিয়া প্রস্তুত হয়েছে 2 মোল, আলাদা আবার রেশিও আছে কত মোলের সাথে কত মোল তৈরি হয়। ফলে এই জিনিসটা তুমি সরাসরি বের করতে পারবা না। এই জিনিসটা বের করতে গেলে তোমার একটা ফর্মুলা ব্যবহার করতে হবে। এই ফর্মুলাটাকে কেমিস্ট্রির ভাষায় বলে হচ্ছে স্টিওকিওমেট্রিক ইকুয়েশন, বা সুন্দর কথাই বলে হচ্ছে সহগ অনুপাত সূত্র। কি বলে? সহগ অনুপাত সূত্র। তো এই সহগ অনুপাত সূত্র এইটা আমরা একটু দেখার চেষ্টা করব। তো চলো আমরা একটু সহগ অনুপাত সূত্র এটা দেখি, কেমন? আমরা একটু দেখি সহগ অনুপাত সূত্র কিভাবে করে। ধরো এই যে যৌগটা আছে এই যৌগটা দিয়েও, মানে এই যে বিক্রিয়াটা আছে এই বিক্রিয়াটা দিয়েও সহগ অনুপাত সূত্র বের করা যায়। সহগ অনুপাত সূত্রের একটা শর্ত আছে, শর্তটা মাথায় রাখবা। সহগ অনুপাত সূত্রের শর্ত হচ্ছে অবশ্যই সমতাকৃত হতে হবে, সমীকরণ অবশ্যই সমতাকৃত হতে হবে, অবশ্যই সমতাকৃত সমীকরণ হতে হবে, অবশ্যই সমতাকৃত সমীকরণ হতে হবে, তাছাড়া তুমি সহগ অনুপাত সূত্র খাটাইতে পারবা না, প্রথম শর্ত। আচ্ছা, এবার সমতাকৃত সমীকরণ পাইলা, সূত্রটা খাটাবা কিভাবে? খাটানোর জন্য আমি তোমাকে দেখাই দিচ্ছি। ধরো তোমার কাছে a মোল a b মোল b এর সাথে বিক্রিয়া করে c মোল c তৈরি করছে। এবার এই জায়গাতে একটা জিনিস মাথায় রাখবা, এ কিন্তু একটা বিক্রিয়ক, বি একটা বিক্রিয়ক, সি একটা উৎপাদ। যেমন এখানে নাইট্রোজেন একটা বিক্রিয়ক, হাইড্রোজেন বিক্রিয়ক, অ্যামোনিয়া উৎপাদ। এখন যদি আমি তোমাকে বলি নাইট্রোজেনের মোল কত, তো এটাকে তুমি কিভাবে চিহ্নিত করবা? এটাকে চিহ্নিত করা যায় এভাবে, এন অফ নাইট্রোজেন, এভাবে চিহ্নিত করা যায়। আমি যদি বলি হাইড্রোজেনের মোল কত, তখন এটাকে চিহ্নিত করা যায় এন অফ হাইড্রোজেন। আমি যদি বলি অ্যামোনিয়ার মোল বের করো, তখন এটাকে চিহ্নিত করা যায় এন অফ অ্যামোনিয়া। তো সাবস্ক্রিপ্ট বা নিচে অ্যামোনিয়া লেখা হয়, আর এন মানে তো মোল, আমরা আগে থেকেই জানি। এবার আমি যদি তোমাকে বলি এ এর মোল কত, এ এর মোলকে এন অফ এ দিয়ে চিহ্নিত করবা, বি এর মোলকে এন অফ বি দিয়ে চিহ্নিত করবা, সি এর মোলকে এন অফ সি দিয়ে চিহ্নিত করবা। এবার সহগ অনুপাত সূত্রের কাহিনী হচ্ছে এই সমতাকৃত সমীকরণ যেটা আছে, খেয়াল করো, এই সমতাকৃত সমীকরণ যেটা আছে এই সমতাকৃত সমীকরণে তাকাতে হবে। এই সমতাকৃত সমীকরণে ভালো করে খেয়াল করলে দেখবা এ হচ্ছে একটা সহগ, বি হচ্ছে একটা সহগ, সি হচ্ছে একটা সহগ আছে। সো আমি প্রথমে যার মোল লিখছি তার সহগ দিয়ে ভাগ করে দিব।
যার মোল লিখছি তার সহগ দিয়ে ভাগ করে দিব, যার মোল লিখছি তার সহগ দিয়ে ভাগ করে দিব। তো যার মোল লিখছি তার সহগ দিয়ে যদি আমি এভাবে ভাগ করতে থাকি, মোল ডিভাইডেড বাই সহগ, মোল ডিভাইডেড বাই সহগ, মোল ডিভাইডেড বাই সহগ, এইটা খেয়াল করো, এই প্রত্যেকটা জিনিস আসলে একটা অনুপাত। তো মাথায় রাখতে হবে, একটা সমতাকৃত সমীকরণ থেকে যখন তুমি এই অনুপাত বের করবা, তখন এই প্রত্যেকটা অনুপাত সমান, আর এটাকেই বলে সহগ অনুপাত সূত্র। তাহলে যদি তুমি এখানে অনুপাত বের করো, খেয়াল করো, নাইট্রোজেনের সহগ আছে 1, তাহলে n অফ নাইট্রোজেন ডিভাইডেড বাই 1, হাইড্রোজেনের সহগ আছে 2, n অফ 3, n অফ হাইড্রোজেন ডিভাইডেড বাই 3, অ্যামোনিয়ার সহগ আছে 2, n অফ অ্যামোনিয়া ডিভাইডেড বাই 2। ভালো করে খেয়াল করো, এরা প্রত্যেকে সমান, প্রত্যেকে সমান হলে এখান থেকে তুমি পাচ্ছ হচ্ছে সহগ অনুপাত সূত্র। এবার বলবা ভাই সহগ অনুপাত সূত্র দিয়ে আমার লাভ কি হলো? ভালো করে খেয়াল করো, আমি বলছিলাম নাইট্রোজেনের 5 গ্রাম হলে অ্যামোনিয়ার কত। তো নাইট্রোজেনের 5 গ্রাম হলে অ্যামোনিয়ার কত, যদি কখনো কনসেপ্ট এরকম হয়, তাহলে আমরা এই নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া বের করতে পারবো, কারণ এটার সাথে এটা সমান। কিভাবে বের করব? এই দুইটা থেকে জাস্ট তুমি এখন বের করে নিয়ে আনো, n অফ নাইট্রোজেন বের করে নিয়ে আনো, ডিভাইডেড বাই 1 আছে, এটা লেখা লাগে না, n অফ অ্যামোনিয়া এটা বের করে আনো, ডিভাইডেড বাই 2। এবার দেখো, এই যে নাইট্রোজেন আছে, এই নাইট্রোজেনের ভর তো 5 গ্রাম দেয়া আছে, তাহলে এইটাকে W/m আকারে লেখা যাবে, কার জন্য? নাইট্রোজেনের জন্য। আমি বের করতে যাচ্ছি অ্যামোনিয়ার ভর, কি চাচ্ছি? ভর। তাহলে 1/2 লিখে নিলাম, n কে ভাঙলে আবারও W/m লেখা যায়, এইটা কার জন্য? এটা অ্যামোনিয়ার জন্য। ডিটেল শেখাচ্ছি কেন? কারণ একবার তুমি শিখে গেলে তারপরে শর্টকাটে পারবা, আবার একবার না শিখলে তো আর শর্টকাটে পারবা না। এবার দেখো, এখানে আমাদের ভর দেয়া আছে কার? নাইট্রোজেনের। কত গ্রাম? 5 গ্রাম। নাইট্রোজেনের আণবিক ভর কত? 28, ইকুয়ালস টু 1/2। আমাদের বের করতে হবে অ্যামোনিয়ার ভর W। অ্যামোনিয়ার ওজন কত? আণবিক ভর কত? 17। এবার এখান থেকে আড়াআড়ি গুণ করো, করলেই দেখো ক্যালকুলেশন মিলে যাবে। তাহলে তুমি W ইকুয়ালস টু সরাসরি ক্যালকুলেশন করতে পারবা 5 × 17 × 2 ডিভাইডেড বাই 28, পারবা না? তাহলে দেখো এই জায়গাতে তুমি ইজিলি ক্যালকুলেশন করতে পারছো, এটার সাথে এটা কাটাকাটি করলে 14 পাওয়া যায়। পরে যে তুমি এখানে সুন্দর মতো ক্যালকুলেশন করে W এর পরিমাণ বের করে ফেলতে পারছো। তাহলে দেখো একদম সিম্পল, 3 লাইনে আমার ম্যাথ মিলে যাচ্ছে না? আমি তো তাও 3 লাইন ভেঙে ভেঙে করালাম। তুমি যখন মুখস্থ করে ফেলবা নিয়ম, তখন 3 লাইনও লাগবে না, মাথার ভিতরে হয়ে যাবে, মাথার ভিতরে হয়ে যাবে। এটাই হচ্ছে এই চ্যাপ্টারের মজা, জিনিসটার মজা। সো মজাই হচ্ছে এটা। ওকে, সো আমরা এখানে সহগ অনুপাত সূত্র বুঝছি। তার মানে এই যে সহগ অনুপাত সূত্র আমরা এখানে লিখলাম, এইটা দিয়েও অনেক কিছু করা যায়। এখন শুধু যে ভর দিয়ে করা যায় তা কিন্তু না। আমি যদি চিন্তা করি যে এই 1/a রেখে দিয়ে এই মোলটাকে আমি STP তে ভাগ করব, তাহলে STP তে ভাগ করলে VL ডিভাইডেড বাই 22.4 হয়ে যাবে, যেখানে আমাদের এই টোটাল মোলটা কার? A এর মোল। এই টোটাল ক্যালকুলেশন কার? A এর ক্যালকুলেশন। আমি যদি চিন্তা করি যে না B যেটা আছে 1/b, এইটাকে আমি সংখ্যায় নিয়ে যাব, তখন এই মোলটাকে n/n তে লেখা যায়। এই টোটাল ক্যালকুলেশন কার করছি? আমরা B এর ক্যালকুলেশন করছি। আমি যদি চিন্তা করি যে না আমি এই অংশটাকে তোমার ঘনমাত্রায় নিয়ে যাব, তখন আমি 1/c রেখে দিয়ে n কে ভেঙে দিয়ে VS লিখতে পারবো, যেখানে V লিটারে। এই টোটাল ক্যালকুলেশনটা আমি C এর করতেছি। তার মানে আমি ইচ্ছা মতো ভেঙে লিখতে পারবো এবং ক্যালকুলেশন করতে পারবো। এটাই হচ্ছে তোমার সহগ অনুপাত সূত্র যেটা আছে, তার একটা স্পেসিফিক বৈশিষ্ট্য, যেই বৈশিষ্ট্য চিন্তা করলে আমরা এগুলা পারি। ওকে, সো আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এখন ধরো একটা ম্যাথ আমি তোমাকে স্পেসিফিক ভাবে করাবো সহগ অনুপাত সূত্র থেকে। ধরো তোমার কাছে আমি বললাম যে নাইট্রোজেন এবং 3 হাইড্রোজেন বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া তৈরি হয়। আমি বললাম যে STP-তে 1.12 লিটার নাইট্রোজেন গ্যাস হতে কতটি অ্যামোনিয়া পরমাণু তৈরি হবে? অ্যামোনিয়া অণু তৈরি হবে। তো অ্যামোনিয়া অণু তৈরি হবে তার সংখ্যা আমার বের করতে বলছে। অ্যামোনিয়া অণু তৈরি হবে তার সংখ্যা বের করতে বলছে। তার মানে আমাদের এই নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া অণু সংখ্যা বের করতে হবে। বাট নাইট্রোজেনে দেয়া আছে হচ্ছে STP-তে আয়তন। তো তুমি সরাসরি তো করতে পারবা না, কারণ দুইটা আলাদা আলাদা জিনিস। এর জন্য তোমাকে কি করা লাগবে? সহগ অনুপাত সূত্রের সাহায্য নেওয়া লাগবে। সহগ অনুপাত সূত্র কি? n অফ নাইট্রোজেন ডিভাইডেড বাই 1 ইকুয়ালস টু n অফ অ্যামোনিয়া NH3 অ্যামোনিয়া ডিভাইডেড বাই 2।
বুঝতে পারছো? এবার আসো খেয়াল করো, এই যে এন অফ নাইট্রোজেন, নাইট্রোজেনের ক্ষেত্রে আমার এখানে দেখো এসটিপিতে আয়তন কথাটা উল্লেখ আছে। এসটিপিতে আয়তন মানে কি? এসটিপিতে আয়তন হচ্ছে ভিএল ডিভাইডেড বাই 22.4, 22.4। এইটা কার জন্য? এটা নাইট্রোজেনের জন্য। ওকে, এবার তুমি এখানে অ্যামোনিয়ার জন্য হাফ নিয়ে নিলা, নাইট্রোজেনকে এই এন কে ভাঙলে এন ডিভাইডেড বাই এন এ নিব, কারণ কি আমার অনুসংখ্যা চাইছে, অনুসংখ্যা চাইছে। এটা কার জন্য? অ্যামোনিয়ার জন্য। দেখো বোঝানোর জন্য ডিটেলস লিখতেছি, তুমি মাথার ভিতরে করে ফেলতে পারবা, এত কিছু লাগবে না। এবার দেখো এখানে আমার 1.12 দিছিল, তাই না? 1.12 দিছিল, এই যে 1.12 উপরে বসাও, 1.12 ডিভাইডেড বাই 22.4 এটা বসাও, ওই সাইডে যে 1/2 n ডিভাইডেড বাই 6 ইন্টু 10⁻23 এগুলা বসাও। বসানোর পর এখন ক্যালকুলেশন করো। দেখো এইটাকে ক্যালকুলেশন ইজিলি করা যায়। এই 1.12 কে তুমি যদি 10 দিয়ে গুণ করো বা পয়েন্ট তুলে দাও, পয়েন্ট তুলে দিলে নিচে একটা 10 বসানো যায়, উপরে 11.2 করছো, নিচে একটা 10 বসানো যায়। তাহলে এইটার সাথে এটা ক্যালকুলেশন করলে দেখো কত আসে? 1/2 আসে। 1/2 মানে কি? 0.5, সেটাকে 10 দিয়ে ভাগ করো, করলে আসবে হচ্ছে 0.05। বুঝতে পারছো? 0.05। ওকে, তো 0.05 হইতেছে আমাদের এই জায়গায় ক্যালকুলেশন করে। এবার ওই সাইডে ওই অংশগুলো আছে, তাহলে এখন আমরা একটু ক্যালকুলেশনের দিকে নজর দিব। তাহলে দেখো n ইকুয়ালস টু, আমরা যদি আড়াআড়ি গুণ করি, 6 ইন্টু 10⁻23 ইন্টু 2 ডিভাইডেড বাই, আমার এখানে এই সাইডে এইটা তো, এটা উপরে ছিল, এটা উপরে গেলে, আচ্ছা এটা উপরে না, এটা হচ্ছে তোমার নিচেই থাকবে। তো এইটার ক্ষেত্রে যেটা হবে, আমি এই যে 0.05 না নিয়ে এই সরাসরি এই ভ্যালুটা নিচে বসাই দিতে পারবো, এটা উপরে চলে গেছে, এটা নিচে আছে। তো কত হইলো? নিচে দেখো 10 ইন্টু 2 এটা লেখা যায়, আরো সহজ হবে ক্যালকুলেশনটা। তাহলে কেমনে করবো? দেখো 2 2 কেটে যাচ্ছে, এই 10-এর সাথে এটা কাটাকাটি করলে 6 ইন্টু 10⁻22 পাওয়া যায়। এতগুলা অণু পাচ্ছি, তাহলে অণু কত? অণু হচ্ছে 6 ইন্টু 10⁻22 এত সংখ্যক। সিম্পল। বুঝতে পারছো? কোনো প্যারা আছে? প্যারা থাকার কথা না, বুঝতে পারার কথা। সিম্পল 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 জিনিস বুঝতে পারার কথা। এখন এখান থেকে অনেক টাইপের ম্যাথ আসে, আমরা ম্যাথগুলা করব। বেশ কিছু চমৎকার চমৎকার ম্যাথ আছে, আমরা ম্যাথগুলা করব। কেমন? সো ম্যাথ যেগুলো আসে সেগুলো আমরা এখন করার চেষ্টা করি। সহগুণানুপাত সূত্র থেকে প্রথমেই দেখো একটা খুবই জনপ্রিয় ম্যাথ আসে। ম্যাথটা কি বলছে? যে 5 গ্রাম, খেয়াল করো, 5 গ্রাম KClO3 কে সম্পূর্ণ বিয়োজিত হলে প্রমাণ তাপমাত্রা ও চাপে কত ml অক্সিজেন পাওয়া যাবে। তো এখানে আমাদের প্রথমে আসতে হবে KClO3 এবং এখান থেকে অক্সিজেন বের করার একটা বিক্রিয়া আছে সেইটাতে। KClO3 এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে পটাশিয়াম ক্লোরেট। নাম কি? নাম হচ্ছে পটাশিয়াম ক্লোরেট। মুখস্থ করবা, পটাশিয়াম, পটাশিয়াম ক্লোরেট মুখস্থ করবা। এই পটাশিয়াম ক্লোরেট এটা মেইন বইয়ের একটা বিক্রিয়া, এই জন্য এই পটাশিয়াম ক্লোরেটের বিক্রিয়া থেকে সব জায়গায় প্রশ্ন আসে। ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, এমন কোনো জায়গা নিয়ে আসে নাই। এবং এইটার ক্যালকুলেশনটাও একটু কঠিন মতো মনে হয়, এই জন্য সবাই দিয়ে দেয়। দেখো KClO3 কে তুমি যদি হিট দাও, দিলে ভাঙবে, ভেঙে KCl প্লাস O2 তে পরিণত হবে। এবার ভালো করে খেয়াল করো, এই বিক্রিয়া কিন্তু সমতাকৃত হয় নাই। এখানে আমার 3 আছে, এখানে আমার 2 আছে, মিলানোর জন্য এখানে আমি আগে 3 দিয়ে দিব, এখানে 2 দিয়ে দিব, দিলে দেখো অক্সিজেনও 6টা হয়ে গেছে, অক্সিজেন 6টা হয়ে গেছে। বাট এখানে পটাশিয়াম 2টা হয়ে গেছে, মিলানোর জন্য সামনে 2 দিতে হবে। এবার ভালো করে খেয়াল করো, এইটা আমার সমতাকৃত সমীকরণ। বলছে 5 গ্রাম KClO3 থেকে কতটুকু অক্সিজেন বের করব, তার মানে এইটার সাথে এইটার সম্পর্ক বের করতে হবে। তাহলে এটার সাথে এটা সম্পর্ক বের করতে গেলে n of KClO3 divided by 2 equals to n of oxygen divided by 3, এটা পাচ্ছি। এবার ভালো করে খেয়াল করো, এখানে আমরা হাফ যদি এখানে কেটে নিই, KClO3 কে যদি ভাঙি, 5 গ্রাম আছে, 5 গ্রামকে ভাঙলে W ডিভাইডেড বাই M পাওয়া যায়। 1/3 কে যদি ভাঙি, এখানে দেখো অক্সিজেন আছে, অক্সিজেনের জন্য আমার বলছে STP তে কত ml, কত ml বলছে যখন, তখন আমি এখানে VmL ডিভাইডেড বাই 22,400 বসাতে পারবো, যেহেতু আমার ml এ জিজ্ঞেস করছে। ওকে, এখন আমি কিভাবে করব? দেখো সিম্পল, হাফ বসালাম,
ডাব্লিউ এর পরিমাণ 5 গ্রাম উপরে দেয়া আছে, KClO3 এর ভর বসাতে হবে। এখন তুমি KClO3 এর ভর তো জানো না, তাহলে এটা আগে বের করা লাগবে। ভালো করে খেয়াল করো, পটাশিয়াম 1939, ক্লোরিন 35.5, অক্সিজেন 8-16, কয়টা আছে? 3টা। টোটাল মিলে ক্যালকুলেশন করো, আমার মুখস্থ আছে 122.5 হবে। তোমারও মুখস্থ থাকা চাই, এই যে এটা তোমারও মুখস্থ থাকা চাই। তো ক্যালকুলেশন করে আমি এখানে 122.5 বসাই দিলাম, বসাইলাম। এই সাইডে আমার 1/3 আসতেছে, উপরে দেখো VmL, নিচে 22,400। এবার এখান থেকে তুমি ক্যালকুলেশন করো, VmL এর ভ্যালু বের হয়ে যাবে। VmL এইটা ইকুয়ালস টু, উপরে যে গুণ হবে 3 ইন্টু 22,400 ইন্টু উপরে যাচ্ছে আমাদের 5, ঠিক আছে, নিচে আসে কত? 2 এবং 122.5, 122.5 কে 2 দিয়ে গুণ করলে 245 আসে। সো নিচে থাকে হচ্ছে 245। এবার তুমি এখানে ক্যালকুলেশন করে ইজিলি বের করতে পারবা। এটা তোমার হোমওয়ার্ক, এতক্ষণ ধরে করাচ্ছি, এটা তোমার হোমওয়ার্ক। এটা ইজি, এমন কিছু না যেটা তুমি পারবো না। 5 দিয়ে প্রথমে 245কে ভাগ করবে, একটা সংখ্যা পাবা, এটা দিয়ে উপরের শূন্য শূন্য কাটবে, কেটে গেলে একটা ইজি ক্যালকুলেশন চলে আসবে। ওকে, তো এই যে জিনিসটা, এটা মাথার ভিতর ঢুকাইতে পারছো কিনা বলো তো? মাথার ভিতর ঢুকাইতে পারছো? একদম সিম্পল জিনিস, ক্লাস করে মজাই পাবা আলাদা, এগুলা পড়লে মজাই পাবা আলাদা। এবং এগুলা থেকেই প্রশ্ন আসে, এগুলো তুমি ভালো করে শিখো না, এই জন্য তুমি পারো নাই। এগুলা এতবার করবা, করে 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 মাথার ভিতর ঢুকাই ফেলতে হবে, যাতে ফাইনালি পরীক্ষায় যে তুমি যখন সামনে আসবে তুমি ঠাস ঠাস করে করে ফেলতে পারো। কোনো ম্যাথমেটিক্যাল টার্ম ভুল করা যাবে না। কেমিস্ট্রি ম্যাথমেটিক্যাল টার্ম ইজি ম্যাথমেটিক্যাল টার্ম, ভুল করা যাবে না। পরে আসো, পরে বলছে 2.5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে এনটিপিতে কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। এখানে অ্যাডমিশন টেস্টে এনটিপি বলতে এসটিপি বোঝানো হয়, ঠিক আছে? তুমি এনটিপি মানে আলাদা, ন্যাচারাল টেম্পারেচার এন্ড প্রেসার, তুমি আলাদা মিনিং বের করবা, করে উত্তর করতে যাওয়া, দেখবা মিলবে না। অ্যাডমিশন টেস্টে এনটিপি বলতে এসটিপি ধরা হয়। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে ক্যালসিয়াম কার্বনেট যেটা আছে এটাকে উত্তপ্ত করব, করে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড পাবো। তো ভালো করে খেয়াল করো, এটার আগেও 1 মোল, এটার আগেও 1 মোল, তার মানে n অফ ক্যালসিয়াম কার্বনেট ডিভাইডেড বাই 1 ইকুয়ালস টু n অফ কার্বন ডাইঅক্সাইড ডিভাইডেড বাই 1, মানে এটার সাথে এটা সমান হয়ে যাচ্ছে। এখন যদি তুমি এখানে ক্যালকুলেশন করো, দেখো এখানে 5 গ্রাম দেয়া আছে, তার মানে এটাকে ভাঙলে W/m হবে। W এর ভ্যালু দেখো 5 গ্রাম না 2.5 গ্রাম, 2.5 ডিভাইডেড বাই ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর 100। এবার এখানে বলছে দেখো এসটিপিতে কি পরিমাণ, এসটিপিতে কি পরিমাণ, মানে এসটিপিতে তো আয়তন চাচ্ছে, কি পরিমাণ যদি শুধু কি পরিমাণ বলতো তাহলে ভর হইতো, বাট এসটিপি যখন বলছে তার মানে আয়তনে পরিমাণ জিজ্ঞেস করছে। তার মানে আমরা এখানে ডিরেক্ট VL ডিভাইডেড বাই 22.4 লিটার এটাতে যাইতে পারবো। আরো মজার কথা হচ্ছে এখানে দেখো লিটারে দেয়াই আছে, তো এটা দেখে বুঝতে পারছি আমরা আয়তনই পাবো। এখন তুমি যদি এখানে ক্যালকুলেশনটা করো, এই পয়েন্টটা তুলে দিলে নিচে দেখো একটা 10 পাবা, এইটার সাথে এটা ক্যালকুলেশন করলে 4 25 100। এবার আর গুণ করো, VL ইকুয়ালস টু উপরে পাচ্ছ 22.4, নিচে 4 ইন্টু 10। এবার এই 4 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে 11.2, আরো 2 দিয়ে ভাগ করলে 5.6 পাওয়া যায়, ডিভাইডেড বাই 10 থাকে, ক্যালকুলেশন করলে 0.56 লিটার আসে। এখান থেকে দেখো এই যে 0.56 লিটার আসলো, বি নাম্বার, এটা আসে হচ্ছে কারেক্ট আনসার। সিম্পল সিম্পল, মজার ম্যাথ, পারবো? পারতে হবে। পরে আসো, পরে বলছে যে 100 গ্রাম চুনা পাথরকে তাপে সম্পূর্ণরূপে বিয়োজিত করলে কি পরিমাণ চুন পাওয়া যাবে, মানে চুনের পরিমাণ বের করতে বলছে। চুনা পাথর মানে কি? ওই ক্যালসিয়াম কার্বনেট, কমন ম্যাথ বারবার আসে। এটাকে তুমি হিট দাও, হিট করলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। হিট করলে কি পাওয়া যায়? ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড। এবার এটা কি কত গ্রাম? 100 গ্রাম। তাহলে আমরা একটু আগেই দেখছি n অফ ক্যালসিয়াম কার্বনেট আর n অফ ক্যালসিয়াম অক্সাইড এটা সমান, কারণ সবগুলো 1 মোল করে আছে। এইটাকে হিট করছি 100 গ্রাম, মানে W/m করলে উপরে 100 W এর পরিমাণ, m এর পরিমাণ কত? ক্যালসিয়াম কার্বনেটের জন্য আণবিক ভরও 100 ইকুয়ালস টু কতটুকু পাবো এখানে বলো তো? এইটাও W/m হবে, তাহলে W এর পরিমাণ বের করব। ক্যালসিয়াম অক্সাইড মানে কত? ক্যালসিয়াম 20 40, দেখো ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম 20 40, অক্সিজেন 8 16, ক্যালকুলেশন করলে 56 আসে। সো নিচে আসবে 56, এটার সাথে এটা কেটে যায়, তাহলে W ইকুয়ালস টু আমাদের ফাইনাল রেজাল্ট 56 আসে। সো এখান থেকে 56 গ্রাম আমরা পেয়ে যাই, ক্যালকুলেশন করে বের করছি। পরে আসো, পরে বলছে প্রমাণ অবস্থায়
1 কেজি ক্যালসিয়াম কার্বনেটের লঘু HCl এ দ্রবীভূত করলে কত লিটার কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়? তাহলে প্রথমে আমরা বিক্রিয়াটা দেখি। ক্যালসিয়াম কার্বনেট এইটাকে আমরা HCl এ দ্রবীভূত করছি। বিক্রিয়া করলে দেখো আমাদের ক্যালসিয়াম ক্লোরাইড, তারপরে পানি এবং কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। এই হচ্ছে আমাদের বিক্রিয়া। তো আমাদের ক্যালসিয়াম ক্লোরাইড, পানি, কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে। এখন সিম্পলি চিন্তা করো, এখানে আমার ক্লোরিন আছে কয়টা ভাইজান? ক্লোরিন আছে দুইটা মিলাইতে গেলে এখানে 2 দিতে হবে। এখানে 2 দিলেই দেখো সব মিলে যাচ্ছে, আর বাকি কিছু বাদ নাই। তার মানে আমার এইটার সাথে, এই ক্যালসিয়াম কার্বনেটের সাথে এই কার্বন ডাই অক্সাইডের যে সম্পর্ক, এটা 1 মোলের সাথে 1 মোলই হচ্ছে। তার মানে n অফ ক্যালসিয়াম কার্বনেট ইকুয়ালস টু n অফ কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়। এবার তুমি এই জায়গাতে ক্যালসিয়াম কার্বনেটকে ভাঙলে কি পাবা? W/M। তোমার জিজ্ঞেস করছে দ্রবীভূত করলে কত লিটার, এবং সামনে দেয়া আছে প্রমাণ অবস্থায়, মানে এসটিপি, মানে কি হবে? VL/22.4। এবার তুমি উপরে দেখো ডাব্লিউ এর পরিমাণ 1 কেজি বসাবা। 1 কেজি মানে গ্রামে কত? 1000 গ্রাম। 1000 গ্রাম। ক্যালসিয়াম কার্বনেটের জন্য আণবিক ভর কত? 100। উপরে দেখো VL, নিচে আসছে 22.4। কাটাকাটি করো, 2 শূন্যর সাথে 2 শূন্য কেটে যায়। VL ইকুয়ালস টু 22.4 এর সাথে 10 গুণ হবে, মানে 224 লিটার পাওয়া যায়। দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার, 224 লিটার। সো এখান থেকে আমি টোটাল মিলে ক্যালকুলেশন করে শেষ পর্যন্ত দেখো 224 লিটার পাচ্ছি। সো বি আসে হচ্ছে আমার কারেক্ট আনসার। বুঝতে পারছো? কি আসে? বি আসে হচ্ছে আমার এখানে কারেক্ট আনসার। তো এরপরে আমাদের পরবর্তী কনসেপ্ট আসবে হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। লিমিটিং বিক্রিয়কের কনসেপ্টটা একটু বড়, তো এখন শুরু করলে আমি এই ক্লাসের ভিতরে শেষ করতে পারবো না। মোটামুটি 20 মিনিট তো লাগবে মিনিমাম। আমার হাতে অলরেডি আমাদের ক্লাসটা 51 মিনিট হয়ে গেছে। সো 20 মিনিটে শেষ করতে পারবো না। তাহলে আমরা পরের পর্বের ভিতরে আমরা লিমিটিং বিক্রিয়ক দিয়ে দিই। আমরা প্রথম পর্বে দেখলাম হচ্ছে জাস্ট 2টা টপিক, তাই না? লিমিটিং বিক্রিয়ক 3 নাম্বার টপিক ছিল। প্রথম পর্বে আমরা 2টা টপিক দেখলাম। পরের পর্বে আমরা যাই লিমিটিং বিক্রিয়ক থেকে এগুলা যাই। পরের 1 ঘন্টাতে আমরা আবার মোটামুটি 4টা টপিক শেষ করতে পারবো। ওগুলাতে আবার অনেক বেশি প্যারা নাই, একদম সিম্পলিফাইড ওয়েতে দেখাই দিতে পারবো। তো আমাদের যে কটা পার্ট লাগে আমরা নিব, সমস্যা নেই। যে কটা পার্ট লাগে আমি তোমাদের আস্তে আস্তে আপলোড দিয়ে দিব। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক, এই ভিডিওটা এই পর্যন্তই থাক। আমরা পরের ভিডিওতে বাকিগুলো দেখার চেষ্টা করি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। পুরা ক্লাসের নোট করে আমাকে নোট দিও।